খুব সম্ভবত এটা আমি আলাদা ভিডিওতে দেখাচ্ছি। এটা যদি আলাদা ভিডিওতে আপনি দেখে থাকেন, এর আগে আরো 2টি ভিডিও আছে, আপনি সেটা অবশ্যই দেখে নেবেন, নইলে কিন্তু এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না বা বুঝতে খুব কষ্ট হবে। আচ্ছা, তো আমরা একটি বাস্তব উদাহরণ, মানে একদম নিজেদের জীবনে সবাই প্রয়োগ করে এইরকম একটা উদাহরণ নিয়ে আসি। বইমেলা চলতেছে, তো আপনি মনে করেন 2টা বইয়ের মধ্যে একটা বই কিনবেন, বাছাই করতে চান। তো আপনি কি কি জিনিস দেখবেন? দেখবেন যে মানুষ এটা পড়ে কি বলছে, রেটিং কত দিছে। আমরা রেটিং ধরলাম যে 5-এর মধ্যে হচ্ছে গিয়ে একটা বই 5-এর মধ্যে 3 রেটিং, আর একটা বইয়ের রেটিং হচ্ছে 5-এর মধ্যে 5। বাট যেই বইটা রেটিং 3, ওইটা আবার বিক্রি হয়েছে 93 পিস, 100 ধরে নিলাম যে আচ্ছা 93 পিস। আর হচ্ছে যেই বইটা রেটিং 5, ওইটা বিক্রি হয়েছে 71 পিস। তাহলে আপনার কিন্তু 2টা জিনিসই দেখতে হবে, রেটিং কত আর কত মানুষ এটাকে কিনছে। আপনি কিন্তু 2টা জিনিসই খেয়াল করবেন, তাই না? আমরা কিন্তু এইভাবেই হিসাব করি। শুধু বই কেন, আমরা বিভিন্ন জিনিস কেনার সময়, বিশেষ করে মোবাইল কেনার সময় আমরা দেখে থাকি না যে মোবাইলটা কত বিক্রি হয়েছে, মানুষ রেটিং কেমন দিছে। সো আমরা যদি এইরকম থাকে, 2টা জিনিসের মধ্যে তুলনা করি বা 2টা জিনিসের অনুপাত দেয়া থাকে, তখন আমরা কিভাবে হিসাব করবো এই জিনিসটা একটু দেখতে চাই। সো আমি যদি সাধারণ গড়ে হিসাব করি, তাহলে প্রথম বইয়ের ক্ষেত্রে দেখি যে রেটিং এবং বিক্রি 2টা জিনিস আমাদের হিসাব করে যেটা ভালো হবে, যেটার গড় ভালো হবে, সেটা আমরা কিনবো, তাই না? তাহলে আমরা যদি দেখতে চাই যে প্রথম বইটার ক্ষেত্রে সাধারণ গড়, প্রথম বইটার ক্ষেত্রে আমরা যদি সাধারণ গড় হিসাব করি, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো রেটিং হচ্ছে 3 আর বিক্রি হচ্ছে 93। এবার আমরা 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে 3 আর 93 মানে কি 96, 96 ভাগ 2 মানে হচ্ছে 48, তাই না? তাহলে 48 দেখতে পাচ্ছি আমরা এটার গড়। এবার দ্বিতীয়টার গড় দেখি। হ্যাঁ, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা গড় দেখি। দ্বিতীয়টার গড় আমরা কত পাবো? আমরা দেখতে পাচ্ছি যে রেটিং হচ্ছে 5 আর হচ্ছে যে এর যে বিক্রি হচ্ছে 71। তাহলে আমরা যদি আবার 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা কত পাবো? 5 আর 71 মানে হচ্ছে 76। 76 ভাগ হচ্ছে 2, 76 ভাগ 2 মানে কত? 76 ভাগ 2 মানে কিন্তু 38, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে প্রথম বইটার গড় বেশি। প্রথম বইটা কি তাহলে আমরা কিনবো? উত্তর হচ্ছে না, কিনবো না। কেন? কারণ এইখানে সাধারণ গড় খাটে না, সাধারণ গড় আমরা এখানে দেখবো না। কারণ কি? আমরা বলছি বড় সংখ্যা সাধারণ গড়ে একটা বিশাল প্রভাব ফেলে। 93 সংখ্যাটা অনেক বড়, তাই না? তাহলে আমরা এখানে সাধারণ গড়ের বিশাল প্রভাব দেখবো। আমরা তাহলে গুণোত্তর গড় বের করব। গুণোত্তর গড়ে আমরা কি পাচ্ছি? আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? আমরা যদি এর গুণোত্তর গড় বের করি, তাহলে আমরা পাবো এর জিওমেট্রিক মিন বা গুণোত্তর গড় আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 3 ইন্টু 93। বাংলা ইংলিশ মিক্সড হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। যাই হোক, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? আমরা যদি এটার গুণোত্তর গড় নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমি দেখতে পাবো 16.703 আসছে এর গুণোত্তর গড়। আর এর যদি আবার গুণোত্তর গড় নির্ণয় করার চেষ্টা করি, কত পাবো? 5 ইন্টু 7 1। তাহলে এইখানে এর গুণোত্তর গড় আমি পাবো 18.841। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে গুণোত্তর গড়ের ক্ষেত্রে কিন্তু আমি এখানে বড় মানটা পাচ্ছি দ্বিতীয়তে। কেন? আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে 93 একটা অনেক বড় সংখ্যা, তো এর প্রভাব কিন্তু সাধারণ গড়ে অনেক বেশি। আর গুণোত্তর গড়ে আমরা কি বলছি যে ছোট সংখ্যাও প্রভাব রাখে, শুধু বড় সংখ্যা প্রভাব রাখে না। সেই ক্ষেত্রে তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ছোট সংখ্যা 5 কিন্তু 71 তুলনায় অনেক ছোট, বাট এর একটা প্রভাব কিন্তু এখানে অবশ্যই আছে, অবশ্যই আছে, ঠিক আছে? অবশ্যই একটা প্রভাব আমরা এখানে পাচ্ছি। ওকে, বাট সাধারণ গড়ের ক্ষেত্রে তাহলে এটা আমরা ব্যবহার করতে পারি না। কেন পারি না? কারণ রেটিং কিন্তু আমরা 5-এর মধ্যে বলছি 5, এই 5-এর মধ্যে 3, ঠিক আছে? অর্থাৎ আমাদের এর সাথে এর তুলনা করতে পারি। আমরা কি এই 5-এর সাথে 71-এর তুলনা করতে পারি? পারি না, ঠিক আছে? এজন্য সাধারণ গড়ে আমাদের একই রকম সংখ্যা থাকলে আমরা গড় নির্ণয় করি, বাট দুটো যদি 2 রকম জিনিস থাকে, তখন এটা সাধারণ গড় দিয়ে কি সুন্দর মান পাওয়া যায় না, এর জন্য আমাদের গুণোত্তর গড় করতে হয়। তো গুণোত্তর গড় আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়টা আমাদের গড় বেশি আসছে। তাহলে আমরা কোন বইটা বাছাই করব? আমরা দ্বিতীয় বইটা অবশ্যই অবশ্যই বাছাই করব, ঠিক আছে? তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে গুণোত্তর গড় এবং সাধারণ গড় কি জিনিস। এখন আমরা এক নজরে গুণোত্তর গড় এবং সাধারণ গড়ের একটা পার্থক্য দেখার চেষ্টা করব। একদম শুরু থেকে আমরা যত আলোচনা করছি গুণোত্তর গড় নিয়ে বিভিন্ন ভিডিওতে অথবা একই ভিডিওতে যত আলোচনা করেছি, আমরা যে জিনিসটা দেখতে পাবো যে বা যেভাবে আমরা গড়ে তুলছি পার্থক্যগুলো, আমরা কি দেখে বলছিলাম? সাধারণ গড়ের
সাধারণ গড়ের ক্ষেত্রে আমরা বলছি উপাত্তগুলো যোগ করতে হবে, কয়টা উপাত্ত ছিল সেগুলো দিয়ে ভাগ করে দিতে হবে। এটাকে যদি আমরা সূত্র হিসেবে প্রকাশ করি তাহলে সবগুলো যোগ, যেমন x1 যোগ x2 ডট 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 xn, অর্থাৎ n সংখ্যক আছে যেন আমাদের n দিয়ে ভাগ করে দিতে হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে এইটাকে যদি আমরা কি করি যে আমরা হচ্ছে গিয়া গুণোত্তর গড় দেখতে চাই, তাহলে গুণোত্তর গড়ে কি উপাত্ত সমূহ গুণ করতে হয় এবং এর n তম মূল নির্ণয় করতে হয়, তাই না? এই যে যেমন আমাদের এখানে n সংখ্যক উপাত্ত নিছি, গুণ করে দিছি, x1 গুণন x2 গুণন ডট 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 x n সংখ্যক আছে, এটাকে আমরা n তম মূল বের করছি। এগুলো কিন্তু আমরা দেখে আসছি, তাই না? সো এই দুইটা হচ্ছে এই দুটোর মধ্যে প্রধান পার্থক্য। এরপরে কি, এরপর আমরা দেখতে পাচ্ছি যে বড় সংখ্যার প্রভাব। বড় সংখ্যার প্রভাবের ক্ষেত্রে আমরা কি জানি, কার বড় সংখ্যার প্রভাব কার বেশি থাকে, সাধারণ গড়ে না গুণোত্তর গড়ে? অবশ্যই সাধারণ গড়ে। আমরা কিন্তু এটা অনেকগুলো উদাহরণ দিয়ে দেখছি যে বড় সংখ্যার প্রভাব সাধারণ গড়ে থাকে বেশি, ছোট আর গুণোত্তর গড়ে থাকে না। এই জন্যই আমাদের কি করতে হয়, মাঝে মধ্যে গুণোত্তর গড় নির্ণয় করতে হয়, ঠিক আছে? এরপর প্রয়োগ কি, আমরা সাধারণ গড় কোথায় প্রয়োগ করি? আমরা ছোটবেলা থেকে অঙ্ক করতেছি, বিভিন্ন জায়গায় হিসাব করতেছি, কি করি, গড় নম্বর, গড় বেতন হিসাব করি, জিপিএ হিসাব করার সময় আমরা এইগুলো প্রয়োগ করি। মানে সাধারণ সকল ক্ষেত্রেই কি আমরা এই যে সাধারণ গড় প্রয়োগ করার চেষ্টা করি। আর গুণোত্তর গড় কোথায় বলছি, আমরা একদম শুরুতেই বলছিলাম যে বৃদ্ধির হার কোথাও যদি থাকে, অর্থাৎ হার যদি কোথাও থাকে, ঠিক আছে, অনুপাতের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, যেমন জনসংখ্যা, বিনিয়োগ, আমাদের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রয়োগ হতে পারে, পরিসংখ্যানের বিভিন্ন হিসাব নিকাশ, গণিতের ক্ষেত্রে, বিজ্ঞানের বিভিন্ন বিশ্লেষণে আমরা এগুলো প্রয়োগ করব। তাহলে এই পর্যন্তই আমাদের সম্পূর্ণ গুণোত্তর গড়ের কথাবার্তা। আমরা আরো একটা ভিডিওতে চাকরির পরীক্ষায় কিভাবে গুণোত্তর গড় আসছে, কি প্রশ্ন আসছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। বা গুণোত্তর গড় সম্পর্কে বেসিক কথাবার্তা এই পর্যন্তই। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমরা কি নিয়ে কথা বললাম, আমরা গুণোত্তর গড়ের সংজ্ঞা কি সেটা নিয়ে কথা বললাম, সাধারণ গুণোত্তর গড়ের পার্থক্য আমরা ধাপে ধাপে বিভিন্ন উদাহরণের মাধ্যমে, বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে তুলে ধরলাম। আশা করি সবাই বুঝতে পারছি, খুব ভালো মতোই বুঝতে পারছি। কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই যে একটা মানে বিশাল ভিডিও বা কয়েকটা ভিডিওর মাধ্যমে, এটা কিন্তু আমাদের প্রচন্ড পরিশ্রম করতে হয়। আপনারা জানেন যে আমি খুব বেশি ভিডিও দেই না, দুই একটা ভিডিও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি এবং সেটার পিছনে যথেষ্ট রিসার্চ করেই দেই যাতে সবার বুঝতে কোনো অসুবিধা না হয়। এটার সাফল্য আমরা তখন পাবো যখন আপনারা এগুলো সবার মাঝখানে ছড়িয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ দিবেন, লাইক কমেন্ট করবেন, যেটা আমাদের ভালো লাগবে, ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তখন আমাদের খুব ভালো লাগবে, আরো ভিডিও দেওয়ার ইচ্ছা করবে এবং নতুন নতুন টপিক আমরা তুলে ধরতে পারবো কিন্তু, ঠিক আছে? তো আপনাদের উপর নির্ভর করতেছে যে আমরা কিরকম ভিডিও দিব, আপনারাই আমাদের উৎসাহ। এই পর্যন্তই। আমি নাজমুল নোমান, পিডিটির একাডেমি থেকে আপনাদের সাথে ছিলাম। আসসালামু আলাইকুম।